হ্যালো, সবাই কি স্লাইড দেখতে পাচ্ছ? হ্যালো, মারিয়া, জান্না, স্লাইড দেখা যায়? সবাই কি স্লাইড দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, রেসপন্স করো। আচ্ছা, ওকে স্যার। তাহলে অনলাইন ক্লাস পরিচালনায় আজকে আমি ডক্টর মোহাম্মদ মাহবুব হাসান, সহযোগী অধ্যাপক, ঢাকা সিটি কলেজ। আজকে তোমাদের পড়াবো যেটা সেটা হলো কোষ ঝিল্লির গঠন। আমরা গত ক্লাসে বলেছিলাম যে কোষ ঝিল্লি, কিন্তু সময়ের অভাবে পড়ানো হয় নাই। তো কোষ ঝিল্লির গঠন, তো কোষ ঝিল্লির গঠনে আমরা এখানে কয়েকটা মডেল আমরা জানবো। এটা হলো স্যান্ডউইচ মডেল, আর এটা হলো ফ্লুইড মোজাইক মডেল। কোষ ঝিল্লির কাজ, আসলে কোষ ঝিল্লি সম্পর্কিত অনেক ধরনের মডেলই আবিষ্কার হয়েছে, তবে সবচেয়ে গ্রহণযোগ্য এবং স্বীকৃত যে মডেল সেটা কিন্তু ফ্লুইড মোজাইক মডেল। প্রথমে আমরা জেনে নিই কোষ ঝিল্লি সম্পর্কে, সংক্ষেপে জেনে নিই। প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্য ভেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবৃত থাকে, তাকে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি বলে। কার্ল নাগেলি এবং ক্র্যামার 1855 সালে এটি প্রথম পর্যবেক্ষণ করেন এবং এই ঝিল্লিকে সর্বপ্রথম প্লাজমা মেমব্রেন নামকরণ করেন। প্লাজমা মেমব্রেনকে প্লাজমালেমা, সাইটোমেমব্রেন, বায়োমেমব্রেন এসব নামেও অভিহিত করা হয়। এগুলো হলো প্লাজমা মেমব্রেনের সিনোনিম। বাংলায় কোষ ঝিল্লি, তাহলে কোষ ঝিল্লিটি স্থানে স্থানে ভাঁজ বিশিষ্ট হতে পারে। প্রতিটি ভাঁজকে মাইক্রোভিলাস বলে, বহু বচনে মাইক্রোভিলাই। তাহলে কোষ ঝিল্লি যখন আমরা সাইটোপ্লাজমের দিকে যখন একটা ভাঁজ থাকবে, একটা ভাঁজকে বলবো মাইক্রোভিলাস। এরকম যদি কোষ ঝিল্লিতে একাধিক ভাঁজ তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলবো মাইক্রোভিলাই। কোষের ভেতরে অধিক প্রবিষ্ট মাইক্রোভিলাসকে বলা হয় পিনোসাইটিক কোষকা। তাহলে সেই ভাঁজটা, কোষ ঝিল্লির সেই ভাঁজটা যদি ভেতরের দিকে অনেক বড় হয়, তখন সেই ভাঁজটাকে বা সেই মাইক্রোভিলাসটাকে পিনোসাইটিক কোষকা বলা হবে। অবস্থান, প্রাণী কোষের বাইরের দিকে এবং উদ্ভিদ কোষের কোষপ্রাচীরের নিচে কোষ ঝিল্লির অবস্থান। কোষ ঝিল্লি প্রাণী কোষেও আছে, উদ্ভিদ কোষেও আছে। যেহেতু উদ্ভিদ কোষে কোষপ্রাচীর রয়েছে, এই জন্য কোষপ্রাচীরের ঠিক নিচে কোষ ঝিল্লি থাকবে। আর প্রাণী কোষে আমরা জানি, যেহেতু কোষপ্রাচীর নাই, এই জন্য প্রাণী কোষের ক্ষেত্রে বাইরের আবরণটাই হবে কোষ ঝিল্লি। তাহলে কোষ ঝিল্লির গঠন শৈলী সম্পর্কে যে মডেলগুলো বাস্তবায়ন হয়েছে সেগুলো, এক নম্বর হলো 1935 সালে ড্যানিয়েলি এবং ডেভসনের স্যান্ডউইচ মডেল, 1959 সালে রবার্টসনের ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, হিলার এবং হফম্যান 1953 সালের মাইসলার মডেল, এবং সবচেয়ে গ্রহণযোগ্য যে মডেল সেটা হলো সিঙ্গার অ্যান্ড নিকলসন 1972 সালের ফ্লুইড মোজাইক মডেল। তো আমরা এখানে প্রথম মডেল এবং শেষ মডেল সম্পর্কে জানবো। মাঝের দুইটা না জানলেও হবে। আসলে এখানে সবচেয়ে শেষের যে মডেলটা আছে, এই মডেলটা ভালো করে পড়লেই হবে। তারপরেও আমরা 1 নম্বর আর 4 নম্বর মডেলটা পড়বো। তা প্রথম যে মডেল সেটা হলো ড্যানিয়েলি এবং ডেভসনের সাইন্টিফিক মডেল। তাহলে কোষ ঝিল্লির ভৌত গঠন ব্যাখ্যা করতে গিয়ে ড্যানিয়েলি এবং ডেভসন 1945 সালে সর্বপ্রথম একটি সুনির্দিষ্ট মডেল প্রস্তাব করেন। এটি স্যান্ডউইচ মডেল নামে পরিচিত। তাহলে এই গঠনে দেখো, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা একটা অংশ, এটা একটা অংশ। হ্যাঁ, এটাকে বলা আছে লিপোপ্রোটিনের একটি স্তর, এখানে আরেকটা লিপোপ্রোটিনের আরেকটা স্তর। তাহলে আমরা কেন স্যান্ডউইচ বলছি? স্যান্ডউইচ বলার পিছনে কারণ হলো যে স্যান্ডউইচ, হ্যাঁ, উভয় পাশে থাকবে হলো পাউরুটি আর মাঝখানে থাকবে ডিম বা সবজি বা মাংস বা অন্য জিনিস। তাহলে এটাও ঠিক তাই। তাহলে এই এই লাইপোপ্রোটিন স্তরটা দেখো, বাইরে আছে প্রোটিন, এখানে আছে ফসফোলিপিড। আবার নিচের যে লেয়ারটা, এখানে একটি স্তর, এখানেও আছে বাইরে প্রোটিন, ভিতরে লিপিড স্তর। অর্থাৎ আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দুই পাশে বা দুই প্রান্তে আছে প্রোটিন আর মাঝখানে রয়েছে ফসফোলিপিড বাইলেয়ার। তাহলে ড্যানিয়েলি এবং ডেভসনের মতে ঝিল্লিটি স্তর বিশিষ্ট,
এবং প্রতি স্তরে প্রোটিন এবং লিপিড উপস্তর রয়েছে। দ্বি-স্তর বিশিষ্ট ঝিল্লির উপর ও নিচে প্রোটিন স্তর এবং মাঝখানে ফসফোলিপিড স্তর অবস্থিত। তাহলে কেন আমরা স্যান্ডউইচ মডেল বলতেছি, ব্যাপারটা কি সবাই বুঝেছো? স্যান্ডউইচ মডেল বলার পিছনে কারণ, এখানে দেখো বাইরে হ্যাঁ স্যার, বুঝছি। দুই প্রান্তে প্রোটিন থাকবে আর মাঝখানে ফসফোলিপিড লেয়ার রয়েছে, এই জন্য একে বলা হচ্ছে স্যান্ডউইচ মডেল। আমরা এবার যেটা সর্বজন স্বীকৃত মডেল অর্থাৎ ফ্লুইড মোজাইক মডেল, হ্যাঁ, এটা সম্পর্কে জানবো। তাহলে প্লাজমা মেমব্রেন গঠন সংক্রান্ত ব্যাখ্যাদান প্রসঙ্গে 1972 সালে এস জে সিঙ্গার এবং জি এল নিকলসন কর্তৃক প্রবর্তিত মডেলকে ফ্লুইড মোজাইক মডেল বলে। বর্তমানে এই মডেলটা সবচেয়ে স্বীকৃত এবং আধুনিক মডেল হিসেবে বিবেচিত। তাহলে এই মডেল অনুযায়ী প্লাজমা মেমব্রেন ফসফোলিপিড অণুর একটি অর্ধতরল দ্বিস্তরীয় সংগঠন এবং যার মধ্যে প্রোটিন অণুগুলো মোজাইকের মতো বিন্যস্ত থাকে। লিপিড অণুর মধ্যে প্রোটিনের এরূপ বিন্যাসকে সিঙ্গার ও নিকলসন সমান্তরালে ভাসমান হিমশৈল এর সঙ্গে তুলনা করেছেন। সাদৃশ্যগত কারণে এই মডেলকে আইসবার্গ মডেলও বলা হয়। আমরা এটা ছবিটা দেখি, এটা একটা ইন্টারনেট থেকে ধারণ করা একটা ছবি। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এটা হলো খয়েরি কালারের, এগুলো সবই হলো কিন্তু ফসফোলিপিড। আমরা ফসফোলিপিড উপরেও দেখতে পাচ্ছি একটা স্তর, আমরা ফসফোলিপিডের নিচেও আরেকটা স্তর আছে। আমরা বলি যে এখানে ফসফোলিপিড বাই লেয়ার, বাই মানে দুই, লেয়ার মানে স্তর। তাহলে এই যে ফসফোলিপিড বাই লেয়ার, হ্যাঁ, দুইটা এই যে আমরা এখানে লেবেলিং এ দেখাচ্ছি ফসফোলিপিড বাই লেয়ার। আর এখানে নীল যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই হলো প্রোটিন। হ্যাঁ, এগুলো সবই প্রোটিন, কোনটা প্রান্তীয় প্রোটিন, যে প্রান্তে থাকে সেটা হলো প্রান্তীয় প্রোটিন। হ্যাঁ, তারপরে আবার আছে আন্তঃজীবী প্রোটিন, অন্তর্নিহিত প্রোটিন, এগুলো আছে। এই যে হলুদ হলুদ হয়ে আছে এগুলো হলো কোলেস্টেরল। তারপরে আমরা উপরে দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে প্রোটিনের সাথে কিছু শর্করা বা গ্লুকোজ অণু, এগুলোকে আমরা বলবো গ্লাইকোপ্রোটিন। মানে প্রোটিনের সাথে যখন শর্করার অণু যুক্ত থাকে তখন সেটাকে বলবো গ্লাইকোপ্রোটিন। আবার এখানে খেয়াল করো, প্রোটিনের সাথে, হ্যাঁ, এই সরি, এটা হলো লিপিড। হ্যাঁ, লিপিডের সাথে যদি গ্লুকোজ অণু যুক্ত থাকে তখন আমরা যাকে বলবো, গ্লুকোজ বা শর্করা যুক্ত থাকে তখন বলবো গ্লাইকোলিপিড। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা আঁকানো ছবি যাই, হাতে আঁকানো ছবি। তাহলে এখানে একটু খেয়াল করো, এটা হলো আহ একটা ফসফোলিপিড, একটা স্তর, উপরে একটা স্তর, নিচে আরেকটা স্তর। তাহলে আমরা এই যে ফ্লুইড মোজাইক মডেল যেটা বলবো, এই ফ্লুইড মোজাইক মডেলটা আসলে প্রধান যে উপাদান সেটা হলো ফসফোলিপিড বাইলেয়ার। এই যেখানে লেবেলিং এ দেখানো হয়েছে। তাহলে ফসফোলিপিডের উপরে একটা স্তর আছে, ফসফোলিপিডের নিচে একটা স্তর আছে। তাহলে আমরা এই ফসফোলিপিড সম্পর্কে এখন জানি। তাহলে এই ফসফোলিপিড যদি আমরা একটা অণু চিন্তা করি, এই যে নিচে আমরা লেবেলিং করেছি, আহ, নিচে এই ফসফোলিপিডের যে গোল অংশ যেটা বাইরের দিকে থাকবে, এই গোল অংশটাকে বলবো ফসফেট হেড। তাহলে ফসফোলিপিডের একটা অংশ আমরা এখন বর্ণনা করছি। তাহলে গোল অংশটা হলো ফসফেট হেড। আর এই ফসফেট হেডের সাথে নিচে যে একটা যুক্ত আছে সেটা হলো গ্লিসারল। আর গ্লিসারলের সাথে দুইটি ফ্যাটি অ্যাসিড যুক্ত আছে। ঠিক আছে? তাহলে আমরা একটা ফসফোলিপিড অণুতে আমরা কি কি অংশ দেখতে পাচ্ছি? ফসফেট হেড, গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড লেজ। আমরা এখন এই ফসফোলিপিড অংশে চলে যাব। তো এখানে দেওয়া হয়নি, ফসফোলিপিড এটা মনে হয় কি হয়ে গেছে। আচ্ছা, আমি মুখে বলে দিচ্ছি। ঠিক আছে? তাহলে আমরা এখানে বলবো যে প্রত্যেকটা ফসফোলিপিডের দুইটা অংশ, প্রত্যেকটা ফসফোলিপিডের দুইটা অংশ। বাইরের পার্টটা হলো ফসফেট হেড, বাইরের পার্টটা হলো ফসফেট। আচ্ছা, আমি একটু খুলে দেখি স্লাইডটা কোথায় আছে। আচ্ছা, এই যে স্লাইডটা ওখানে ছুটে গেছিল।
ফসফোলিপিড বাইলেয়ার। তাহলে আমরা বললাম যে ফসফোলিপিড কয় লেয়ার ছিল? 2 স্তর বিশিষ্ট ছিল, তাই না? ফসফোলিপিড কয় স্তর ছিল? 2 স্তর ছিল। তাহলে প্রতিটি ফসফোলিপিড অণু এক অণু গ্লিসারল থাকে এবং গ্লিসারলের সাথে দুটি নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ বা টেল থাকে এবং একটি পোলার ফসফেট মাথা বা হেড থাকে। ফসফেট হেড এবং ফ্যাটি অ্যাসিড লেজের মাঝে গ্লিসারল থাকে। উভয় স্তরের লেজগুলো পরস্পর মুখোমুখি থাকে এবং মাথাগুলো পরস্পর বিপরীত দিকে থাকে। লেজগুলো পানি বিদ্বেষী এবং মাথাগুলো পানিগ্রাহী। হ্যাঁ, তাহলে আমরা যেটা বলছিলাম, তাহলে এখানে খেয়াল করো, তাহলে এখানে আমরা বলেছিলাম কি যে একটা ফসফোলিপিড অণুর মধ্যে কি কি অংশ আছে? বাইরের যে অংশটা গোল অংশ, এটাকে বলছি ফসফেট মাথা বা ফসফেট হেড। এটা হবে হলো তোমার পানি আকর্ষী, মানে পানিকে আকর্ষণ করবে বা পানিকে ভালোবাসবে। আর এটা বাইরের দিকে থাকবে, এখানেও বাইরের দিকে। আবার উপরে যে ফসফোলিপিড লেয়ারটা আছে সেখানেও কিন্তু এটা বাইরের দিকে আছে। আবার এই ফসফেট হেডের সাথে একটা গ্লিসারল যুক্ত আছে। এই গ্লিসারলের সাথে দুইটি ফ্যাটি অ্যাসিড যুক্ত আছে। হ্যাঁ, এই ফ্যাটি অ্যাসিড এর আমরা বলবো ফসফোলিপিড লেজ। গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড লেজ এটা মিলে তৈরি করবে ফসফোলিপিড লেজ। এরা হবে পানি বিদ্বেষী, এরা পানিকে বিকর্ষণ করবে। আমরা যদি ইংলিশ টার্মটা জানি, তাহলে ফসফেট হেড এটা হবে হাইড্রোফিলিক বা পানি আকর্ষী প্রান্ত। আর নিচের গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড, যেটাকে আমরা বলছি ফসফোলিপিড লেজ, এটাকে বলবো পানি বিদ্বেষী বা হাইড্রোফোবিক প্রান্ত। তাহলে আমরা এই ফসফোলিপিড যে লেয়ার, এটা কি আমরা বুঝেছি? ফসফোলিপিড লেয়ারটা একটু তোমাদের বর্ণনার মধ্যে একটু কঠিন মনে হবে, কিন্তু বাকিগুলো সহজ। তাহলে আমরা কি ফসফোলিপিড স্তর সম্পর্কে জেনেছি? ফসফোলিপিডের কয়টা স্তর? দুইটা। দুইটা, উপরে একটা স্তর, নিচে একটা স্তর। একটা ফসফোলিপিডের কয়টা অংশ? তিনটা অংশ। দুইটা অংশ, দুইটা। একটা ফসফোলিপিডের কয়টা অংশ? দুইটা। বাইরের প্রান্তগুলোতে থাকবে ফসফেট হেড। বাইরের প্রান্তে কি থাকবে? ফসফেট হেড। হ্যাঁ, আর ভেতরের প্রান্তে থাকবে হলো ফসফোলিপিড লেজ। ফসফোলিপিড লেজ। হ্যাঁ, এই ফসফোলিপিড লেজের আবার কয়টা অংশ? এর মধ্যে এক অণু গ্লিসারল আর দুই অণু ফ্যাটি অ্যাসিড থাকবে। তাহলে ফসফোলিপিড লেজ এক অণু গ্লিসারল এবং দুই অণু ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত। আর আরেকটা কথা বলতে হয় যে ফসফেট হেড এরা কি পানিকে আকর্ষণ করে? ফসফেট হেড এরা কি পানিকে আকর্ষণ করবে? না, এটা পানি বিকর্ষী। ফসফেট হেড হেড। ফসফেট হেড পানিকে আকর্ষণ করে। তাহলে ফসফেট হলো ফসফেট। পানি আকর্ষী, বা আমরা বলবো হাইড্রোফিলিক। হাইড্রো মানে পানি আর ফিলিক মানে আকর্ষণ করা। ফসফেট হেড হলো পানি আকর্ষী। আর নিচে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো ফসফোলিপিড লেজ। এই অংশটাকে আমরা বলবো পানি বিদ্বেষী বা হাইড্রোফোবিক। হাইড্রো মানে পানি আর ফোবিক মানে হলো ভয়। তাহলে আমরা ফসফোলিপিড অণুর কয়টা অংশ? দুইটা অংশ। বাইরের প্রান্তে আছে ফসফেট হেড, এটা পানি আকর্ষী। আর ভেতরের প্রান্তে থাকবে হলো ফসফোলিপিড লেজ, এটাকে আমরা বলবো পানি বিকর্ষী। তো ফসফোলিপিড লেজের দুইটা অংশ, এক অণু গ্লিসারল এবং এই গ্লিসারলের সাথে দুই অণু ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকে। তাহলে এই ফসফোলিপিড বাইলেয়ার সম্পর্কে আমাদের এইটুকু জানলেই হবে। এবার আমরা চলে যাব মেমব্রেন প্রোটিন। মেমব্রেন প্রোটিন সম্পর্কে যদি আমরা যাই, তাহলে এখানে প্রোটিন অণুগুলো এই ফসফোলিপিড আহ, স্তরে সজ্জিত থাকে। তো মেমব্রেন প্রোটিন হলো তিন ধরনের। একটা হচ্ছে প্রান্তীয় প্রোটিন। তোমরা সহজেই ছবিতে দেখতে পাচ্ছ যে ফসফোলিপিড অণুর প্রান্তে যে প্রোটিন যুক্ত থাকে তাকে প্রান্তীয় প্রোটিন বলে। তাহলে এই প্রোটিনগুলো আমরা উপরের প্রান্তে দেখিয়েছি। তাহলে এই প্রান্তীয় প্রোটিন আমি নিচেও যদি দেখাতাম সেটাও দেখাতে পারতাম। হ্যাঁ, তাহলে ফসফোলিপিড অণুর যে কোনো এক তলে বা এক তলের প্রান্তে যে প্রোটিন থাকবে তাকে আমরা বলবো প্রান্তীয় প্রোটিন। বা আমরা সহজ ভাষায় বলতে পারি ফসফোলিপিড অণুর প্রান্তে যে প্রোটিন থাকবে তাকে বলবো প্রান্তীয় প্রোটিন। আরেকটা প্রোটিন হলো অন্তর্নিহিত প্রোটিন। তাহলে ফসফোলিপিড অণুর যে আংশিক অনুপ্রবিষ্ট থাকবে। তাহলে এখানে দেখো কিছু প্রোটিন বাইরে অবস্থান করছে আর কিছু প্রোটিন ফসফোলিপিড অণুর যে লেয়ারটা আছে সেই লেয়ারের মধ্যে আংশিক প্রবিষ্ট হয়েছে। তাহলে এই ধরনের প্রোটিনকে বলবো অন্তর্নিহিত প্রোটিন। আর আরেকটা প্রোটিন খেয়াল করো ছবিতে, ফসফোলিপিড অণু দুই স্তর জুড়ে যে প্রোটিন সজ্জিত তাকে বলবো আন্তঃঝিল্লি প্রোটিন।
তাহলে এখানে আমরা বলছি প্রান্তীয় প্রোটিন এগুলো ফসফোলিপিড স্তরের বাইরে ও ভেতরের তলে অর্থাৎ ঝিল্লির সারফেসে অবস্থান করে। অন্তর্নিহিত প্রোটিন বা লিপিড সম্পৃক্ত প্রোটিন এগুলো ফসফোলিপিড স্তরে আংশিক বা সম্পূর্ণ প্রবিষ্ট থাকে। আর আরেকটি হলো আন্তঃঝিল্লি প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন, এগুলো ফসফোলিপিডের 2 স্তর জুড়ে অবস্থান করে। এই প্রোটিনগুলো ছিদ্রযুক্ত এবং এই ছিদ্র পথে অণু বা আয়নের চলাচল সম্ভব। তাহলে আমরা কি প্রোটিন, যে 3 ধরনের প্রোটিন বললাম, এই 3 ধরনের প্রোটিনের অবস্থান সম্পর্কে ভালো ধারণা পেলাম? প্রান্তীয় প্রোটিন, অন্তর্নিহিত প্রোটিন আর আন্তঃঝিল্লি প্রোটিন, এদের অবস্থান সম্পর্কে আমরা কি ক্লিয়ার হলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে ফসফোলিপিড বাইলেয়ারটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হইতো। আচ্ছা, ফসফোলিপিড বাইলেয়ার আবার বুঝেছি। তাহলে ফসফোলিপিড এখানে কয়টা স্তর? 2টা, উপরে একটা নিচে একটা। ফসফোলিপিডের কয়টা স্তর আছে? ফসফোলিপিড অণুর 2টা স্তর আছে, এই জন্য হলো বাইলেয়ার। বাই মানে কি 2, আর লেয়ার মানে কি স্তর। তাহলে ফসফোলিপিড অণুর 2টা স্তর থাকে বিধায় কোষঝিল্লি গঠনে ফসফোলিপিড অণুর 2টা স্তর থাকে বিধায় একে আমরা বলছি ফসফোলিপিড বাইলেয়ার। এখন আমরা একটাই চলে আসি, একটা ফসফোলিপিড অণুতে চলে আসি। তাহলে একটা ফসফোলিপিড অণুর কয়টা অংশ থাকবে? কিছুক্ষণ আগে বলেছি, কারো কি মনে আছে? একটা ফসফোলিপিড অণুর কয়টা স্তর থাকে বা কয়টা অংশ থাকে? দুইটা স্যার। 2টা। দুইটা অংশ। নামগুলো বলতে পারবা? বাইরেরটা আর একটা হচ্ছে ফসফেট লিড। একটা হলো হাইড্রোফোবিক আর হ্যাঁ, এটাও বলতে পারো। একটা হলো হাইড্রোফোবিক, হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক। এটা বললেও হবে, হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক। তাহলে হাইড্রোফিলিক যেটা, সেটা হলো ফসফেট হেড, মানে বাইরের প্রান্ত, বাইরের গোলাকার প্রান্তটা হলো হাইড্রোফিলিক বা পানি আকর্ষী, একে বলবো ফসফেট হেড। এবং যেটা ভেতরের প্রান্তে আছে সেটা হলো হাইড্রোফোবিক প্রান্ত, বা একে আমরা বলবো ফসফোলিপিড লেজ। তাহলে ফসফোলিপিড লেজ কি নিয়ে গঠিত? 1 অণু গ্লিসারল আর 2 অণু ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত। ফসফোলিপিড লেজ বা হাইড্রোফোবিক প্রান্ত বা পানি বিদ্বেষী প্রান্ত কি নিয়ে গঠিত? 1 অণু গ্লিসারল, 2 অণু ফ্যাটি অ্যাসিড। এবার কি বুঝতে পেরেছো সবাই? জি হ্যাঁ স্যার স্যার। বুঝছি। আচ্ছা, এখন আমরা চলে যাব আরেকটা অংশ, এটার নাম হলো গ্লাইকোক্যালিক্স। আরেকটা অংশের নাম কি? গ্লাইকোক্যালিক্স। তো গ্লাইকোক্যালিক্স ক্যালিক্সে আমরা চলে যাই। এখানে খেয়াল করো, এই যে প্রোটিনের সাথে শর্করার অণু যুক্ত আছে, তাহলে প্রোটিনের সাথে যখন শর্করার অণু যুক্ত থাকে তখন তার নাম কি হয়? গ্লাইকোলিপিড। গ্লাইকো মানে হলো শর্করা বা গ্লুকোজ বা অন্য শর্করা হতে পারে, মানে গ্লাইকো মানে শর্করা, শর্করার সাথে ফসফোলিপিড যুক্ত আছে, এই জন্য তার নাম হয়েছে গ্লাইকোলিপিড। আবার আরেকটা আছে প্রোটিন, এটা হলো প্রান্তীয় প্রোটিন। তাহলে এই প্রোটিনের সাথে শর্করা অণু যুক্ত আছে, তখন তাকে আমরা বলছি গ্লাইকোপ্রোটিন। তাহলে গ্লাইকোলিপিড আর এটা হলো গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন, এই জিনিস দুটো বুঝতে পারলাম? গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিড হলো লিপিডের সাথে শর্করার অণু যুক্ত, তখন তাকে বলছি গ্লাইকোলিপিড। ক্লিয়ার? হ্যাঁ আবার স্যার। আবার প্রোটিনের সাথে যখন শর্করার অণু যুক্ত থাকে তখন তার নাম হয় কি? গ্লাইকোপ্রোটিন। তাহলে গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন কি আমরা বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে এবার খেয়াল করো, এই যে শর্করার অণু, এই গ্লাইকোলিপিডের শর্করার অণু আবার গ্লাইকোপ্রোটিনের শর্করার অণু, এরা যখন নিজেদের মধ্যে বন্ড তৈরি করবে, বন্ধন তৈরি হবে, তখন সেই গঠনটাকে বলবো গ্লাইকোক্যালিক্স। তখন সেই গঠনকে কি বলবো? গ্লাইকোক্যালিক্স। তাহলে গ্লাইকোক্যালিক্স ইকুয়াল টু গ্লাইকোলিপিড যোগ গ্লাইকোপ্রোটিন। তাহলে কিভাবে গ্লাইকোক্যালিক্স তৈরি হয়? গ্লাইকোলিপিডের শর্করা এবং গ্লাইকোপ্রোটিনের শর্করা যখন নিজেদের মধ্যে বন্ধন তৈরি করে, তখন সেই যৌগটাকে বলবো গ্লাইকোক্যালিক্স। এই যে গ্লাইকোক্যালিক্স, ঠিক আছে? গ্লাইকোক্যালিক্স। তাহলে এটা কি হবে? এটি মেমব্রেনের উপর একটি চিনির স্তর বিশেষ ফসফোলিপিড অণুর সঙ্গে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোলিপিড এবং প্রোটিন অণুর সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন গঠন করে। তাহলে গ্লাইকোলিপিড ও গ্লাইকোপ্রোটিনকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলে। এবং কার্বোহাইড্রেট শৃঙ্খলগুলো সবসময় মেমব্রেনের বহিতলে অবস্থান করে। তাহলে আমরা এই যে যেটা বললাম যে শর্করা শৃঙ্খল বা কার্বোহাইড্রেট শৃঙ্খল, এটা কিন্তু বাইরের যে ফসফোলিপিড লেয়ারটা আছে, এই বাইরের ফসফোলিপিড লেয়ারের এই বহিতলে অবস্থান করবে।
হ্যাঁ, এই শর্করার অণুগুলো, এই শর্করা অণুগুলো কখনোই ভেতরের ফসফোলিপিড লেয়ারে এখানে সংযুক্ত থাকবে না। এরা সবসময় ফসফোলিপিড যে স্তরের মধ্যে যেটা বাইরে থাকবে, বহিঃতলে থাকবে, সেই বহিঃতলেই এই কার্বোহাইড্রেট শৃঙ্খলগুলো যুক্ত থাকবে। তাহলে আমরা গ্লাইকোক্যালিক্স বিষয়টা বুঝলাম। গ্লাইকোক্যালিক্স, হ্যাঁ স্যার বুঝছি। তাহলে গ্লাইকোক্যালিক্স ইকুয়াল টু কার কার মিলন? ওই গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড। লিপিড। হ্যাঁ, তাহলে গ্লাইকোপ্রোটিনের শর্করা এবং লিপিডের যে শর্করা তাদের মধ্যে যখন বন্ধন তৈরি হবে তখনই কিন্তু গ্লাইকোক্যালিক্স তৈরি হবে। আর গ্লাইকোলিপিড মানে হলো শর্করা যখন লিপিডের সাথে সংযুক্ত, গ্লাইকোলিপিড। আবার শর্করা যখন প্রোটিনের সাথে সংযুক্ত তখন হলো গ্লাইকোপ্রোটিন। ওকে, আচ্ছা হ্যাঁ এবার স্যার। হ্যাঁ, এবার আমরা আসবো 4 নম্বর অংশ, কোলেস্টেরল। 4 নম্বর অংশ হলো কোলেস্টেরল। তো কোলেস্টেরল এখানে দেখো, আমরা নিচের যে ফসফোলিপিড অণুর যে স্তর দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আমরা এরকম বেগুনি বর্ণের এই আমরা দিয়েছি কোলেস্টেরল। হ্যাঁ, এই কোলেস্টেরল অণু নিচের লেয়ারে দিয়েছি, এটা উপরের লেয়ারেও থাকতে পারে, এটা উপরের লেয়ারেও থাকতে পারে। তাহলে এই কোলেস্টেরল অণু নিচের ফসফোলিপিড স্তরেও থাকে, আবার উপরের ফসফোলিপিড স্তরেও থাকতে পারে। তাহলে এটি লিপিড জাতীয় পদার্থ। ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে এগুলো অবস্থান করে। প্রাণী কোষের মেমব্রেনে এটি অপেক্ষাকৃত বেশি থাকে। ঠিক আছে, তাহলে কোলেস্টেরল প্রাণী কোষের মেমব্রেনে বেশি থাকবে, আর উদ্ভিদ কোষের যে প্লাজমা মেমব্রেন সেখানে কম থাকবে। তাহলে আমরা ফসফোলিপিড আমরা তাহলে ফ্লুইড মোজাইক মডেলের গঠনে কি কি পেলাম? আমরা পেলাম দ্বিস্তরী ফসফোলিপিড, বা আমরা বলতে পারি ফসফোলিপিড বাইলেয়ার, আর রয়েছে মেমব্রেন প্রোটিন, আর ছিল গ্লাইকোক্যালিক্স, আর আরেকটা ছিল কোলেস্টেরল। তাহলে এই 4টা অংশ নিয়ে ফ্লুইড মোজাইক মডেল গঠিত। ঠিক আছে, এখন আমরা কেন একে ফ্লুইড মোজাইক মডেল বলতেছি সেটা এখন আমরা জানবো। তাহলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে এই গঠনটাকে, কোষঝিল্লির গঠনটাকে বা প্লাজমা মেমব্রেনের গঠনটাকে যখন আমরা অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখব, অণুবীক্ষণ যন্ত্রের নিচে যখন দেখব, তখন এই ফসফোলিপিড অণুগুলো একটা অণু তার পাশের অণুকে ঠেলা দিবে, একটা অণু তার পাশের অণুকে ঠেলা দিবে, এবং নিজের অবস্থানকে ঠিক রাখার জন্য তখন এরা নড়াচড়া করতে থাকবে। যার ফলে যখন আমরা অণুবীক্ষণ যন্ত্রে ফসফোলিপিড অণুকে দেখব, তখন এই ফসফোলিপিড অণুগুলোকে ফ্লুইড বা জেলির মতো দেখাবে বা তরলের মতো দেখাবে। তাহলে অণুবীক্ষণ যন্ত্রে ফসফোলিপিড অণুগুলোকে কার মতো দেখাবে? তরল বা ফ্লুইডের মতো দেখাবে। আর এর উপরে ভেসে থাকা যে প্রোটিন অণুগুলো, যেহেতু এরা নড়াচড়া করছে, প্রোটিন অণুগুলো ভেসে থাকবে, আর প্রোটিন অণুগুলো আকারে বড় থাকবে। এই প্রোটিন অণুগুলো ভেসে থাকবে এবং প্রোটিন অণুগুলোকে দেখে মোজাইকের মতো মনে হবে। এই থেকে নামকরণ করা হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। আমি আবার বলছি, তাহলে অণুবীক্ষণ যন্ত্রে যখন আমরা প্লাজমা মেমব্রেনকে দেখব, তখন ফসফোলিপিড অণুগুলো একটা আরেকটার সাথে ঠেলাঠেলি করে, যার কারণে স্থির অবস্থায় থাকে না, এবং এগুলোকে দেখতে ফ্লুইড বা তরলের মতো দেখায়। এ থেকে নামকরণ হয়েছে ফ্লুইড। তাহলে ফসফোলিপিড অণুগুলো ফ্লুইড এর মতো দেখাবে, আর এই ফসফোলিপিড অণুর উপরে ভেসে থাকবে হলো প্রোটিন অণুগুলো। এই প্রোটিন অণুগুলো নড়াচড়া করতে থাকবে এবং এরা ফসফোলিপিড অণুর উপরে ভেসে থাকবে, যার কারণে একে মোজাইকের মতো দেখাবে। হ্যাঁ, অনেকে একে আইসবার্গ মডেলও বলে, কারণ আমরা মনে করব যে এই যে গোটা যে সমুদ্রের যে পানি, সেই সমুদ্রের পানিগুলো হবে ফসফোলিপিড, আর ফসফোলিপিড অণুর উপরে ভেসে থাকবে হলো বরফ বা আইস, যেটাকে প্রোটিনের সাথে তুলনা করা হয়েছে। তাহলে আইসবার্গ মডেল বলার কারণ কি? কারণ সমুদ্রের পানির সাথে তুলনা করা হয়েছে ফসফোলিপিড অণুকে, আর পানির উপরে ভেসে থাকা বরফকে তুলনা করা হয়েছে প্রোটিনের সাথে। এই থেকে নামকরণ করা হয়েছে আইসবার্গ মডেল। তাহলে আমরা সবাই কি ফ্লুইড মোজাইক মডেলের কারণটা বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে এই মডেল অনুযায়ী প্রোটিন এবং গঠন উপাদান সমূহকে স্থির ধরা হয় না, বরং মনে করা হয় এরা ফসফোলিপিডে সর্বক্ষণিক ভাসমান, ফলে এদের মোজাইকের মতো দৃষ্টিগোচর হয়। এই কারণে এই মডেলের নাম হয়েছে ফ্লুইড মোজাইক মডেল।
তাহলে আমাদের এবার কোশ্চেন, অনুবীক্ষণ যন্ত্রের নিচে যদি আমরা কোষঝিলিকে দেখি তাহলে কাকে তরল বা ফ্লুইডের মতো দেখাবে? এই লিপিডকে, ফসফোলিপিড অণুগুলোকে। হ্যাঁ, ফসফোলিপিড। হ্যাঁ। তোমরা নিজেরাও যখন তোমরা দেখবা যে একটা ক্লাসে বেঞ্চে যখন তোমরা নিজেরা 3 জন বসা যায়, সেখানে যদি 5 জন বসো তখন কি করো? একজন আরেকজনকে ঠেলা দাও না নিজের অবস্থানকে ঠিক রাখার জন্য? হ্যাঁ, হ্যাঁ, ঠিক একই রকম ভাবে ফসফরিক অণুগুলো তাদের অবস্থানকে ঠিক রাখার জন্য একজন আরেকজন অণুকে ঠেলাঠেলি করে। এই ঠেলা দেখেই মনে হবে যে তারা কিন্তু নড়াচড়া করছে। আর উপর থেকে এটা দেখলে ঢেউয়ের মতো বা জেলির মতো বা তরলের মতো দেখা যায়। আমরা যদি স্টেডিয়ামের পাশে যদি 15 তলা 20 তলা বিল্ডিং থাকে বা উঁচু বিল্ডিং থাকে, সেখান থেকে যদি আমরা স্টেডিয়ামের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী কোনো তারা প্যারেড করে, হ্যাঁ, তখন আমরা কিন্তু সেটাকেও অনেক সময় মনে হচ্ছে নড়াচড়া করছে এবং পানির ঢেউয়ের মতো মনে হবে। ঠিক একই রকম ফসফরিক অণুকেও এরকমই দেখায়। আচ্ছা, এখন আমরা আসবো প্লাজমা মেমব্রেনের রাসায়নিক গঠন। তাহলে রাসায়নিকভাবে প্লাজমা মেমব্রেনের উপাদানগুলোর মধ্যে রয়েছে প্রোটিন 60 থেকে 80 ভাগ, গাঠনিক উপাদান এনজাইম বাহক হিসেবে থাকবে। তাহলে প্রোটিনগুলো কি হিসেবে থাকবে? গাঠনিক উপাদান হিসেবে, মানে কোষঝিল্লির গাঠনিক উপাদান হিসেবে থাকতে পারে, এনজাইম হিসেবে থাকতে পারে, বাহক প্রোটিন হিসেবে থাকতে পারে। লিপিড, তাহলে লিপিড থাকবে 20 থেকে 40 ভাগ। কোষঝিল্লির মোট শুষ্ক ওজনের 75 ভাগই থাকবে লিপিড, এবং লিপিড প্রধানত ফসফোলিপিড হিসেবে থাকে। আমরা ছবিতেও দেখলাম প্রধানত ফসফোলিপিড হিসেবেই আছে। 5 রকম ফসফোলিপিডের মধ্যে সবচেয়ে সরলটি হলো ফসফোটাইডিক অ্যাসিড এবং সবচেয়ে জটিল হলো লেসিথিন। এখানে 5 রকম ফসফোলিপিডের নাম দেওয়া হয় নাই, তো সবচেয়ে সরলটি দেওয়া হয়েছে আর সবচেয়ে জটিলটার নাম দেওয়া হয়েছে। সবচেয়ে সরল ফসফোলিপিডের নাম ফসফোটাইডিক অ্যাসিড আর সবচেয়ে জটিল ফসফোলিপিডের নাম লেসিথিন। কার্বোহাইড্রেট 4 থেকে 5% থাকে এবং কার্বোহাইড্রেটের মধ্যে অলিগোস্যাকারাইড বেশি থাকবে। অন্যান্য উপাদান সামান্য পরিমাণ পানি ও লবণ। কোনো কোনো ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিডও থাকে, যেমন পেঁয়াজের কোষঝিল্লিতে আরএনএ। আচ্ছা, এবার আসি প্লাজমা মেমব্রেনের কাজ। তাহলে এটি কোষীয় সব বস্তুকে ঘিরে রাখে, বাইরের প্রতিকূল অবস্থা থেকে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে। কোষঝিল্লির মধ্য দিয়ে বস্তুর স্থানান্তর, ব্যাপন, নিয়ন্ত্রণ ও সমন্বয় হয়। ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে বস্তু স্থানান্তর করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করে। আচ্ছা, এখানে দুটো প্রক্রিয়ার কথা বলা হয়েছে, একটা ফ্যাগোসাইটোসিস আর একটা হলো পিনোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস, তোমরা কি অ্যামিবার নাম শুনেছো? অ্যামিবা, হ্যাঁ স্যার। অ্যামিবার ক্ষণপথ তৈরি হয়। তখন কি করে, অ্যামিবার কাছাকাছি যখন কোনো কঠিন বস্তু আসে তখন ক্ষণপথগুলো সেই কঠিন বস্তুকে ঘিরে ফেলে এবং একটা খাদ্য গহ্বর তৈরি করে। এই খাদ্য গহ্বর তৈরির মাধ্যমে এই কঠিন বস্তুগুলোকে অ্যামিবা গ্রহণ করে। তো এই ঠিক এরকম প্রসেস অবলম্বন করে, হ্যাঁ, কোষঝিল্লি যখন কঠিন খাদ্য গ্রহণ করবে তখন সেটাকে বলবো ফ্যাগোসাইটোসিস। আর পিনোসাইটোসিস হলো আমরা পিনোসাইটোসিস একটু আগে পড়েছি কিন্তু, যে কোষঝিল্লি যে ভাঁজ বা মাইক্রোভিলাস, হ্যাঁ, যখন অনেক বড় হয় এবং নালিকার মতো হয় তখন সেটা হলো পিনোসাইটিক নালী হয়ে যায় এবং সেই নালীর মাধ্যমে তরল বস্তু গ্রহণ করতে পারে। এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে। কোষের বাইরে থেকে নিউরোট্রান্সমিটার, হরমোন ইত্যাদি রূপে তথ্য সংগ্রহ করে। বিভিন্ন কোষীয় অঙ্গাণু সৃষ্টিতে সাহায্য করে। ব্যাকটেরিয়াতে কোষঝিল্লি ভাঁজ হয়ে মেসোজোম সৃষ্টি করে, যা শক্তি উৎপাদনের সাথে জড়িত। তাহলে ব্যাকটেরিয়ার যে কোষঝিল্লি আছে সেখানেও ভাঁজ তৈরি করে এবং সেখানে ভাঁজটার নাম মাইক্রোভিলাস না হয়ে সেখানকার কি হবে, মেসোজোম। তাহলে ব্যাকটেরিয়ার কোষঝিল্লির ভাঁজকে আমরা বলবো মেসোজোম এবং এই মেসোজোম শক্তি উৎপাদনের সাথে জড়িত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। এবার আমরা আসবো কোষঝিল্লির বিভিন্ন অবস্থা। আমরা মাইক্রোভিলিয়া সম্পর্কে আহ, প্রথম দিকে একটু পড়েছি, আবার একটু পড়তেছি। তাহলে কোনো কোনো কোষে, যেমন
ক্ষুদ্রান্তে এপিথেলিয়াম কলার প্রতিটি কোষে প্রায় 3000 মাইক্রোভিলাই থাকে। আমাদের দেহের যে ক্ষুদ্রান্ত আছে, এই ক্ষুদ্রান্তের যে এপিথেলিয়াম কোষ আছে, এই এপিথেলিয়াম কোষে প্রায় 3000 মাইক্রোভিলাই থাকতে পারে। আর প্লাজমা মেমব্রেন ভাঁজ হয়ে অসংখ্য ক্ষুদ্র আঙ্গুলের আকার ধারণ করে, এগুলোকে মাইক্রোভিলাই বলে। মাইক্রোভিলাই হলো বহুবচন, মানে অনেকগুলো মাইক্রোভিলাস, অনেকগুলো ভাঁজকে বলবো মাইক্রোভিলাই, আর সিঙ্গেল একটা ভাঁজকে বলবো মাইক্রোভিলাস। ফ্যাগোসাইটিক ভেসিকল, অনেক সময় প্লাজমা মেমব্রেন কঠিন বস্তু বা খাদ্য কণা বা জীবাণুকে আবৃত করে খাদ্য গহ্বর সৃষ্টি করে, এই গহ্বরকে ফ্যাগোসাইটিক ভেসিকল বলে। তাহলে কঠিন খাদ্য গৃহীত হওয়ার এই প্রক্রিয়াকে ফ্যাগোসাইটোসিস বলে। একটু আগে আমি এটা বুঝালাম অ্যামিবার মাধ্যমে। নিওসাইটিক ভেসিকল, কোষঝিল্লির কোনো স্থানে ফাটল সৃষ্টি হলে উক্ত ফাটল স্থান দিয়ে পানি বা অন্য কোনো তরল পদার্থ গড়িয়ে কোষের ভিতরে প্রবেশ করে পিনোসাইটিক ভেসিকল সৃষ্টি করে। এই প্রক্রিয়াকে পিনোসাইটোসিস বলে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে যদি কোনো সমস্যা থাকে বলতে পারো। আজকের ক্লাসে যদি কোনো সমস্যা থাকে বলতে পারো। চলো কোলেস্টেরলটা। হ্যাঁ, কোলেস্টেরল, এই যে এখানে ছবিতে দেখতেই পাচ্ছি আমরা, এই কোলেস্টেরল অণু এখানে কয়টা দেখিয়েছি ছবিতে, দেখতে পাচ্ছ কয়টা দেখতে পাচ্ছি কোলেস্টেরল? একটা। নিচের যে ফসফোলিপিড স্তর আছে, এখানে কোলেস্টেরল অণু কয়টা আছে? একটা। তাহলে এই কোলেস্টেরল অণু, হ্যাঁ, আমরা নিচের স্তরে দেখিয়েছি। এটা উপরের ফসফোলিপিড স্তরেও থাকতে পারে, যে কোনো একটা স্তরে দেখালেই হবে। আমি একটা দেখিয়েছি, তোমরা ইচ্ছা করলে দুইটাও দেখাতে পারো, নিচে একটা উপরে একটা দেখাতে পারো। কারণ এই কিছুক্ষণ আগে আমি একটা ইন্টারনেট থেকে ডাউনলোড করা ছবি দেখিয়েছি, এই যে এখানে দেখো, এই যে হলুদ, এটাও কোলেস্টেরল, এটা নিচেরটাই আছে। এটাও কোলেস্টেরল, উপরেরটাই আছে। এটাও কোলেস্টেরল, উপরেরটাই আছে। তাহলে ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে কোলেস্টেরল অণুগুলো থাকবে। ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার আমরা চলে যাই। তাহলে আমরা বললাম যে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল তাহলে কোন মডেলকে বলা হবে? ফ্লুইড মোজাইক মডেল। হ্যাঁ, তাহলে এই ফ্লুইড মোজাইক মডেল কে তৈরি করেছেন? সিঙ্গার ও নিকলসন। আচ্ছা, কেউ একজন বলো তো, ফ্লুইড মোজাইক মডেল কেন বলা হচ্ছে? কেউ কি বলতে পারবা ফ্লুইড মোজাইক মডেল বলার কারণ কি? আজকের ক্লাস। এটার ওই ফ্লুইড, ফ্লুইড মানে হচ্ছে যে জেলির নয় জলীয় পদার্থ। যারা ফসফোলিপিড, ওই যে ফসফোলিপিড ওগুলারে জলীয় পদার্থ জেলির মতো দেখায়, আর প্রোটিন যেগুলো থাকে হ্যাঁ, ওগুলো মোজাইকের মতো দেখায়, তাই দেখে ফ্লুইড মোজাইক মডেল বলে। এই এই জিনিসগুলো আমরা কোথায় দেখবো? এমনি এমনি দেখতে পাবো? না, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে। ইয়েস, এটা বলতে হবে। তাহলে অণুবীক্ষণ যন্ত্রে যখন কোষঝিল্লিকে আমরা পর্যবেক্ষণ করব, তখন ফসফোলিপিড অণুগুলো একটা অণু আরেকটা অণুকে ঠেলাঠেলি করবে, যেটা দেখে মনে হবে ফ্লুইডের মতো বা জেলির মতো। আর এই ফসফোলিপিড অণুর উপরে ভেসে থাকবে হলো প্রোটিন গুলো। হ্যাঁ, এই প্রোটিন গুলোকে দেখে মনে হবে মোজাইকের মতো। এই থেকে নামকরণ করা হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। আচ্ছা, এবার বলো দেখি যে এই ফ্লুইড মোজাইক মডেল গঠনে কি কি অংশগ্রহণ করে? দুইটা জিনিস মডেলে কি কি অংশগ্রহণ করে? হ্যাঁ হ্যাঁ, অংশগুলোর নাম বলো। অন করে ওই যে ফসফোলিপিড কোলেস্ট্রল, বাইলেয়ার, বাইলেয়ার, তারপরে তারপর মেমব্রেন প্রোটিন, হ্যাঁ, গ্লাইকোক্যালিক্স, তারপর গ্লাইকোক্যালিক কোলেস্টেরল। কোলেস্টেরল। আচ্ছা আচ্ছা, যে বলছো তার নামটা বলো। ফাহিম। ফাহিম। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো হয়েছে। এবার আরেকজন বলো দেখি। ফাহিম বাদে আরো যারা আছো, মারিয়া আছো, তারপরে আরেকজন কি যেন আছে, সিফাত আছো। আহ সিফাত, বলো দেখি যে এই যে একটা ফসফোলিপিড অণু গঠন বলো দেখি, একটা ফসফোলিপিড অণু কি নিয়ে গঠিত? সিফাত বা মারিয়ার মধ্যে যে কোনো একজন ভাইয়া বলো। ওই যে ফসফোলিপিডটা বাইলেয়ার হচ্ছে যে দুই স্তর বিশিষ্ট, হ্যাঁ, আমি বলেছি আর এক। এটা ফসফোলিপিড অণু দিয়ে তৈরি এটি। হ্যাঁ, ফসফোলিপিড অণুর গঠনটা বলো, একটা ফসফোলিপিড অণু কি কি নিয়ে গঠিত? কি কি নিয়ে গঠিত? হ্যাঁ, ছবি দেওয়া আছে, ছবি দেখে বলতে পারো।
আমাদের স্লাইডে দেওয়া আছে, দেখো একটা ফসফোলিপিড অণু কি কি নিয়ে গঠিত। একটা ফসফোলিপিড অণু কয়টা অংশ? গ্লিসারল একটা ফসফোলিপিড অণু কয়টা অংশ? মারিয়া বলতে পারবা? আচ্ছা তিনটা আচ্ছা, দুইটা। দুইটা, হ্যাঁ বলো দেখি কি কি। মারিয়া বলো দুইটা অংশ কি কি? একটা ফসফোলিপিড অণু দুইটা অংশ, ঠিক আছে, অ্যান্সার ঠিক, কিন্তু অংশগুলোর নাম বলতে পারবা? বাইরের প্রান্তের নাম কি আর ভেতরের প্রান্তের নাম কি? এই দেখো, এখানে দেখো, বাইরের প্রান্তের নাম কি দিয়েছে? ফসফেট হ্যাঁ ফসফেট ফসফেট হেড, হেড ঠিক আর আছে। ফসফেট। এখানে দেখো, এই যে একটা ফসফোলিপিড অণু বাইরের প্রান্তে কি বলছে? হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক হেড হিসেবে কে কাজ করে? ফসফেট হেড, মানে পানি আকর্ষী। আর হাইড্রোফোবিক তেল কে কে কাজ করে? হাইড্রোফোবিক তেল গঠনে কে কে থাকে? এক অণু গ্লিসারল আর দুই অণু ফ্যাটি অ্যাসিড। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে হাইড্রোফোবিক যে তেল আছে বা লেজ আছে, এই হাইড্রোফোবিক তেল বা লেজ গঠনে কি অংশগ্রহণ করবে? এক অণু গ্লিসারল, দুই অণু ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, এরা হলো পানি বিদ্বেষী। তাহলে হাইড্রোফোবিক আর হাইড্রোফিলিক দুইটা অংশ নিয়ে একটা ফসফোলিপিড অণু গঠিত। ওকে, আচ্ছা, এবার সিফাত বলো দেখি, প্রোটিন কয় ধরনের আছে? মেমব্রেন প্রোটিন কয় ধরনের আছে? 3 ধরনের। তিন ধরনের, অবস্থান করে বলতে পারবা? ওই যে ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন আর লিপিড সম্পৃক্ত প্রোটিন। আচ্ছা হ্যাঁ, তাহলে এই পেরিফেরাল বা প্রান্তীয় প্রোটিন এর অবস্থান কোথায়? পেরিফেরাল প্রোটিন থাকে দিয়া এই ঝিল্লিতে। মানে ফসফোলিপিড যে অণুটা আছে, এই ফসফোলিপিড অণুর আমরা এখানে বহিতলে দেখাইছি। এটা বহিতলেও থাকতে পারে, আবার অন্ততলেও থাকতে পারে। আমরা উপরে দেখিয়েছি প্রান্তীয় প্রোটিনটা, আমরা শুধু উপরে দেখিয়েছি, তাহলে বহিতলেও প্রান্তীয় প্রোটিন থাকতে পারে, অন্ততলেও প্রান্তীয় প্রোটিন থাকতে পারে। ক্লিয়ার? আর জি তাহলে আমরা বলবো কি, প্রান্তীয় প্রোটিনের অবস্থান ফসফোলিপিড অণুর বহি ও অন্ততলে প্রান্তীয় প্রোটিন রয়েছে। এবার আসবো স্যার, হ্যাঁ বলো। ওই যে উম, আবুল হাসানের বই আছে না, হ্যাঁ, ওইটা লেখা সারফাসে থাকে। সারফেস মানে তো হলো, সারফেস মানে কি? সারফেস, সারফেস মানে কি? উপরের প্রান্তে। উম, উম, বা উপরে। সারফেস মানে যেটা দেখা যাবে। এটা সারফেসটা বাইরেও হতে পারে, ভিতরেও হতে পারে। তাহলে বাইরে সারফেস মানে হলো প্রান্ত বোঝায়। জি, আচ্ছা, আর এখন ওই আসি। যে হ্যাঁ বলো। ইন্টিগ্রাল প্রোটিন তো দুই সাইডেই থাকবে। হ্যাঁ, এই যে এখানে আমরা দেখালাম না, এই ইন্টিগ্রাল প্রোটিন মানে আন্তঃঝিল্লি প্রোটিন। হ্যাঁ, তাহলে আন্তঃঝিল্লি প্রোটিন, এই যে এখানে বড় করে বড় যে প্রোটিন আমরা দেখতে পাচ্ছি, ফসফোলিপিড অণুর দুই স্তর জুড়ে যে প্রোটিন বিন্যস্ত, তাকে বলবো আন্তঃঝিল্লি প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন। ক্লিয়ার? তাহলে ফসফোলিপিড অণুর স্যার, দুই স্তর জুড়ে যে প্রোটিন বিন্যস্ত, তাকে বলবো আন্তঃঝিল্লি প্রোটিন। আর আরেকটা প্রোটিন আছে অন্তর্নিহিত প্রোটিন। তাহলে বলবো ফসফোলিপিড অণুর, হ্যাঁ, যে কোনো এক স্তরে, এটা বাইরের স্তরে হতে পারে, ভিতরের স্তরে হতে পারে। তাহলে যে কোনো ফসফোলিপিড অণুর যে কোনো এক স্তরে আংশিক বা সম্পূর্ণ প্রবিষ্ট যে প্রোটিন, তাকে বলবো অন্তর্নিহিত প্রোটিন। তাহলে এই আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, এখানে হলো উপরের যে ফসফোলিপিড লেয়ারটা আছে, সেখানেই অন্তর্নিহিত প্রোটিনের অবস্থান দেখা যাচ্ছে। এই প্রোটিনটা নিচের ফসফোলিপিড স্তরেও থাকতে পারত। ওকে, তাহলে তিন জি ধরনের স্যার, প্রোটিন আমরা বুঝতে পারলাম। জি স্যার। আচ্ছা, গ্লাইকোক্যালিক্স সম্পর্কে সবার জন্য উন্মুক্ত, গ্লাইকোক্যালিক্স সম্পর্কে কিছু বলো, এটি লাস্ট। গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিড দ্বারা গঠিত। আর হ্যাঁ, যে লিপিডটা প্রোটিন যেটা যে লিপিডটা যে প্রোটিনের সাথে শর্করা, সংযুক্ত থাকে ওটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। যে না আর যেটা যে লিপিডের শর্করার সাথে সাথে, শর্করা অণুগুলো যখন প্রোটিনের সাথে যুক্ত হবে তখন গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে? আর যেটা যুক্ত থাকে ওটা গ্লাইকোলিপিড। হ্যাঁ হ্যাঁ, আর এই গ্লাইকোলিপিডের শর্করা আর গ্লাইকোপ্রোটিনের শর্করা নিজেদের মধ্যে বন্ধন তৈরি করে যখন, হ্যাঁ, তখন হলো গ্লাইকোক্যালিক্স। ক্লিয়ার? স্যার। তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। হ্যাঁ, আমি স্লাইডটা পাঠিয়ে দিচ্ছি আর ভিডিওটাও পরে পাঠিয়ে দিচ্ছি। তো আবার পরে দেখা হবে। হ্যাঁ, ভালো থেকো।
আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।